ষোড়শ শতকের বাংলার দিকে যদি আমরা তাকাই তাহলে এক অবিশ্বাস্য অসম লড়াইয়ের গল্প দেখতে পাব। ভাবুন একবার, একদিকে তখন বিশ্বের অন্যতম শক্তিশালী মুঘল সাম্রাজ্য, আর অন্যদিকে বাংলার নদী নালা, খালবিল আর জলাভূমির এক নেতা। তো চলুন আজ এই গল্পটাতেই ডুব দেওয়া যাক। প্রশ্নটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? যে কিভাবে এটা সম্ভব হলো। এটা আসলে শুধু ইতিহাসের কোনো সাদামাটা ঘটনা নয়, এটা একই সাথে দারুণ রণকৌশল, বিচক্ষণ নেতৃত্ব আর ভূগোলকে কাজে লাগানোর এক অসাধারণ রহস্য। এই উত্তরটা খুঁজতেই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। আচ্ছা, চলুন তো একদম শুরুতে ফিরে যাই। প্রেক্ষাপটটা ঠিক কী ছিল ভাবুন। একদিকে অপ্রতিরোধ্য মুঘল সেনাবাহিনী, যারা একের পর এক রাজ্য জয় করে চলেছে, আর অন্যদিকে আমাদের বাংলা, যেখানে ১৫৭৬ সালে কররানী বংশের পতনের পর একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। তো মুঘলদের জন্য বাংলা দখল করার এটাই ছিল একেবারে সুবর্ণ সুযোগ। কিন্তু বাংলার একটা নিজস্ব শক্তি ছিল, আর সেটা হলো তার ভূগোল। বিশেষ করে এই ভাটি অঞ্চল, নদী, দ্বীপ আর অসংখ্য জলাভূমিতে ভরা এই এলাকাটা মুঘলদের বিশাল অশ্বারোহী বাহিনীর জন্য ছিল একটা গোলকধাঁধার মতো। তাদের ভারী ঘোড়া, কামান সবকিছুই এখানে এসে প্রায় অকেজো হয়ে যেত। মানে প্রকৃতি যেন স্থানীয়দের জন্য একটা দুর্গ বানিয়ে রেখেছিল। আর ঠিক এই রকম একটা সময়েই যখন একটা বড় সংকট ঘনিয়ে আসছে, সেই অস্থিরতার মধ্যে দিয়েই এক নতুন নেতার উত্থান ঘটল। আর তিনি হলেন ঈশা খাঁ। ঈশা খাঁর জীবনটা কিন্তু কোনো সিনেমার গল্পের চেয়ে কম নাটকীয় না। এক অভিজাত পরিবারে জন্ম নিলেন, কিন্তু ভাগ্যের কী পরিহাস, অল্প বয়সেই বাবাকে হারালেন আর নিজে ভাইয়ের সাথে দাসে পরিণত হলেন। কিন্তু সেখান থেকে আবার ফিরে এলেন, নিজের হারানো ক্ষমতা পুনরুদ্ধার করলেন। এই যে কঠিন পথ চলা, এটাই হয়তো তার মধ্যে স্বাধীনতার আগুনটাকে আরও বেশি করে জ্বালিয়ে দিয়েছিল। আর এর ফলও মিলল। ১৫৮১ সাল আসতে আসতে ঈশা খাঁ তার ক্ষমতাকে এতটাই গুছিয়ে নিলেন যে তিনি নিজেকে ভাটি অঞ্চলের স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করে দিলেন, আর উপাধি নিলেন মসনদ-ই-আলা, যার মানে হল মহিমান্বিত সিংহাসন। এটা ছিল আসলে মুঘলদের প্রতি তার সার্বভৌমত্বের এক ধরনের খোলা চ্যালেঞ্জ। কিন্তু ঈশা খাঁর আসল জাদুটা শুধু তার নিজের শক্তিতে ছিল না, তার আসল প্রতিভা ছিল নেতৃত্বে। তিনি এমন একটা কাজ করেছিলেন যা সেই সময়ে প্রায় অসম্ভব বলে মনে হতো। বাংলার সব প্রতিদ্বন্দ্বী জমিদারদের এক ছাতার নিচে নিয়ে এসেছিলেন। আর এভাবেই তৈরি হল জেমিনেটি ১২ ভূঁইয়া জোট। এটা কিন্তু কোনো বাধা ধরা রাজ্য ছিল না, এটা ছিল ঈশা খাঁর একটা মাস্টার স্ট্রোক, একটা নমনীয় জোট যা তৈরি হয়েছিল শুধুমাত্র টিকে থাকার প্রয়োজনের উপর ভিত্তি করে, একটা অভিন্ন স্বার্থের জন্য। এই জোটের ভেতরের বৈচিত্র্যটা একবার দেখুন। একদিকে যেমন ঈশা খান বা মাসুম খান কাবুলির মতো মুসলিম নেতারা ছিলেন, ঠিক তেমনি তাদের পাশেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছিলেন কেদার রায় এবং প্রতাপাদিত্যের মতো প্রতাপশালী হিন্দু জমিদাররা। সেই সময়ের বিভেদ আর হানাহানির রাজনীতিতে এইরকম একটা ঐক্য তৈরি করাটা ছিল এক কথায় বৈপ্লবিক একটা ব্যাপার। তার শাসন যে কতটা সহনশীল ছিল তার প্রমাণ কিন্তু একজন বিদেশি বণিকের লেখা থেকেও পাওয়া যায়। ১৫৮৬ সালে ইংরেজ বণিক র্যালফ ফিচ লিখেছিলেন যে ঈশা খাঁ সকল খ্রিস্টানের পরম বন্ধু। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে তার এই অন্তর্ভুক্তিমূলক নীতিই ছিল তার জোটের সবচেয়ে বড় শক্তি। তো এই যে এত শক্তিশালী একটা জোট তৈরি হলো, তারা ঠিক কীভাবে লড়াইটা করেছিল, কিভাবে তারা তাদের পরিবেশকে কাজে লাগিয়ে এক দুর্দান্ত সামরিক কৌশল বানিয়েছিল। লড়াইয়ের কৌশলটা ছিল পুরোপুরি দুই মেরুর। একদিকে মুঘলদের বিশাল স্থলবাহিনী, যারা খোলা মাঠে এক কথায় অদম্য, আর অন্যদিকে ছিল ভাটির ছোট ছোট দ্রুতগামী নৌকার নৌবহর, যারা গেরিলা পদ্ধতিতে অতর্কিতে হামলা করে আবার মিলিয়ে যেত। ব্যাপারটা অনেকটা যেন বিশাল এক হাতির সাথে ঝাঁকে ঝাঁকে পিরানহার লড়াই। আর তার এই কৌশলের সাফল্যটা একবার ভাবুন। তিনি কোনো সাধারণ সেনাপতিকে হারাননি, সম্রাট আকবরের পাঠানো সেরা জেনারেলদের, খান জাহান, শাহবাজ খান, এমনকি কিংবদন্তি রাজা মান সিংকেও তিনি বারবার পরাজিত করেছেন। এটা তার সামরিক প্রতিভার এক অবিশ্বাস্য নিদর্শন। বিশেষ করে ১৫৯৭ সালটা, এই বছরটা মুঘলদের জন্য এক দুঃস্বপ্নের মতো ছিল।
এক ভয়ঙ্কর নৌযুদ্ধে ঈশা খাঁর বাহিনী শুধু মোঘল নৌবহরকেই ডুবিয়ে দেয়নি, তারা সেনাপতি মান সিংয়ের ছেলে দুর্জন সিংহকেও হত্যা করে। এই পরাজয়ের খবর মুঘল দরবারে বিরাট এক ধাক্কা দিয়েছিল। কিন্তু এই যে এত লড়াই, এত জয়, ষোড়শ শতকের এই গল্পটা আজ আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? চলুন ঈশা খাঁর রেখে যাওয়া সেই উত্তরাধিকারের দিকে একটু তাকানো যাক। আসলে ঈশা খাঁর এই প্রতিরোধটা শুধু মুঘলদের বিরুদ্ধে একটা সামরিক লড়াই ছিল না, এটা ছিল বাংলার একটা স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়কে বাঁচিয়ে রাখার সংগ্রাম। এমন একটা পরিচয় যার মূলে ছিল ঐক্য, অন্তর্ভুক্তি আর স্থানীয় আয়ত্ত শাসনের ধারণা। এই চিন্তাগুলো কিন্তু আজও এই অঞ্চলের মানুষের মনে গেঁথে আছে। ঈশা খাঁর জীবন আর নেতৃত্ব থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা শিক্ষা নিতে পারি। প্রথমত, ঐক্য মানেই সবসময় কেন্দ্রীভূত শাসন নয়, অভিন্ন স্বার্থের ভিত্তিতে জোটও অনেক বেশি শক্তিশালী হতে পারে। দ্বিতীয়ত, বহুত্ববাদ বা সবাইকে নিয়ে চলার নীতি একটা দারুণ কৌশল হতে পারে। আর সবশেষে, নিজের স্থানীয় শক্তি আর দুর্বলতাগুলো চিনে তাকে কাজে লাগাতে পারাটা যে কোনো বড় শক্তিকে হারানোর মূল চাবিকাঠি। সবশেষে ঈশা খাঁর গল্পটা আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই বিশ্বে যেখানে বড় বড় শক্তিগুলোই সবকিছু নিয়ন্ত্রণ করে, সেখানে টিকে থাকার সেরা উপায় কি? ভাটি অঞ্চলের সেই প্রতিরোধের শিক্ষা কি আজও আমাদের নিজেদের জায়গাটা তৈরি করে নেওয়ার পথ দেখাতে পারে? প্রশ্নটা ভাবার জন্য রইল।